আচ্ছা, সবাই সামনে আমার নোটটা রাখতে পারিস, আর নোট না থাকলেও সমস্যা নাই, বই সামনে রাখলেও চলবে। আহ, তো আজকে আমাদের আগের দিন আমরা মানে আর কি ঈদের আগে লাস্ট আলোক পর্যায় নিয়ে দেখছিলাম। আই মিন ইসের আহ, ওই আহ, সালোক সংশ্লেষণের দুইটা ধাপ পর্যায় ছিল, একটা ছিল আলোক পর্যায় আর একটা ছিল অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। তো একটু আলোক পর্যায়টা একটু ছোট্ট করে বলে নিই যে ওখানে কি কি হয়েছিল, ওটা কোথায় ঘটছিল। আমরা যদি আহ, কয়েকবার এই জিনিসটা যদিও বলে ফেলছি এরকম। এটা ছিল ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের এটা হচ্ছে মেমব্রেন। দুই স্তর বিশিষ্ট ক্লোরোপ্লাস্টের মেমব্রেনটা। তো ক্লোরোপ্লাস্টের ভিতরে থাইলাকয়েড বা গ্রানাম চক্র যেগুলা, এই থাইলাকয়েড বা গ্রানাম চক্রের মধ্যে আলোক পর্যায় হয়েছিল। আলোক পর্যায়ের যে ওখানে এটিপি উৎপন্ন হয়েছিল, তো এখান থেকে বেরিয়ে আসলো এই এটিপি। আর আরেকটা জিনিস উৎপন্ন হয়েছিল সেটা হচ্ছে এন এ ডিপি, সরি, NADP H+H+ এরকম ছিল, অথবা শুধু NADPH লিখলেও চলে। আচ্ছা, যা হোক, বল। বলাটা উচিত না অ্যাকচুয়ালি। ওকে, এটাই এক্স্যাক্টলি ঠিক আর কি, NADPH+H+। আচ্ছা, এখন এই যে এই জিনিসটা উৎপন্ন হইলো, এটা ছিল থাইলাকয়েড বা গ্রানাম চক্র, আর এই জায়গাটা ছিল স্ট্রোমা, এইখানে স্ট্রোমা। তো আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি এটা ছিল আলোক পর্যায়। এটা হচ্ছে আলোক পর্যায়, এখানে ঘটছিল এটার ভিতরে। আচ্ছা, ভিতরে লিখি, ভিতরে ঘটছিল হচ্ছে আলোক পর্যায়। আলোক পর্যায়, আলোক পর্যায়ের এই দুইটা জিনিস যেটা উৎপন্ন হয়েছে এটাই এখন ব্যবহার করা হবে এই আলোক নিরপেক্ষ পর্যায়। তো আজকে আমাদের অন্ধকার পর্যায় বলা হয় এটাকে, অথবা আলোক নিরপেক্ষ পর্যায় বলা যায়, যাই বলি না কেন সেম জিনিস, সেটা দেখবো আমরা। এইটা ঘটবে স্ট্রোমার মধ্যে। স্ট্রোমার মধ্যে ঘটবে যখন, এখন কি হবে, সালোক সংশ্লেষণের মেইন উদ্দেশ্য ছিল খাদ্য তৈরি করা, CO2 থেকে গ্লুকোজ তৈরি করা। তো এই আলোক পর্যায়ে এরকম কিছুই হয়েছিল না, CO2 কোনো অংশ নেয় নাই, কিছুই হয়েছিল না, জাস্ট সূর্যের আলো নিয়ে এটিপি আর NADPH+H+ তৈরি হয়েছিল, আর পানির বিভাজন ঘটছিল, এরকম কিছু জিনিস ছিল। তো এখন এই এটিপি আর NADPH+H+ এই দুইটা ওই ইয়ার থেকে বের হয়ে এসে, আই মিন গ্রানাম চাকতি থেকে বের হয়ে এসে বা থাইলাকয়েড থেকে বের হয়ে এসে স্ট্রোমার মধ্যে আসবে। আসার পর এই বাইরে থেকে পত্ররন্ধ্রের ভিতর দিয়ে CO2 কোষের মধ্যে প্রবেশ করবে, CO2 কোষের মধ্যে প্রবেশ করে এই যে স্ট্রোমার মধ্যে আসবে আর কি। তো CO2 বাইরে থেকে, এইখানে আমি বাইরে থেকে এই CO2 এসে প্রবেশ করতেছি, বাইরে থেকে CO2 এসে ঢোকার পরে, আচ্ছা এইখানে আলোর উপস্থিতিতে কিন্তু এগুলা হয়েছিল, আলো দরকার ছিল, এখানে সূর্যের আলো এসে পড়ে এই কাহিনীগুলো ঘটছিল। তো এইবার এই CO2 থেকে গ্লুকোজ তৈরি হবে, সেটা চলবে যখন এই CO2 থেকে গ্লুকোজটা হবে একটা চক্রের মাধ্যমে, একটা চক্র চলবে, সেই চক্রের মাধ্যমে CO2 থেকে গ্লুকোজটা তৈরি হবে। তো সেই চক্রটাকে আমরা আহ, কয়েক এক আচ্ছা এটাকে আপাতত লিখতেছি C3 চক্র আর কি। তো আমরা প্রথমে C3 চক্রটাই দেখবো, ওগুলা আরো পরে আসতেছি। তো এইখান থেকে এই একটা চক্রের মাধ্যমে ওই গ্লুকোজ তৈরি হবে, তার মানে এখান দিয়ে গ্লুকোজ উৎপন্ন হয়ে আসবে, গ্লুকোজ উৎপন্ন হবে, আবার ওই চক্রটা বারবার ঘুরতে থাকবে। তো এইগুলা ডিটেলস আমরা পড়বো। তো এখন হচ্ছে, তাহলে আজকের যে টপিক আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। এটার জন্য কয়েকটা জিনিস পয়েন্ট ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে এই পর্যায়ে আলোর দরকার হবে না, এই পর্যায়ে আলোর দরকার হবে না, কিন্তু আলো থাকলেও প্রবলেম নাই, মানে আলো পড়তিছে তাতে কিছু আসে যায় না। অন্ধকার পর্যায়ে নাম বলেই যে এটা অন্ধকারে ঘুরতে হবে এমন কোনো কথা নাই, মানে আলোর দরকার নেই। সো আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে পারবে, কিন্তু আলোর দরকার হচ্ছে না। আচ্ছা, এবার এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আলোক পর্যায়ে যে এটিপি আর NADPH+H+ এটা তৈরি হয়েছিল, সেটা এই ধাপে এসে ব্যবহার হবে, ব্যবহার হয়ে কি তৈরি হবে, CO2 থেকে গ্লুকোজ তৈরি হবে, CO2 থেকে গ্লুকোজ তৈরি হবে। তো এই গ্লুকোজটা তৈরি হইতে পারে কয়েকটা পথে, সেগুলো পরে বলতেছি। আর এই পুরো চক্রটা শেষ হওয়ার পরে
এই যে এটিপি এখানে ইউজ হয়ে গেল, আমরা জানি এটিপি ইউজ হয়ে গেলে কি হয়, এটিপি যখন ইউজ হয় ভেঙে যায়, ভেঙে এডিপি আর ফসফেট হয়ে যায়। তো তার মানে এখান থেকে এটিপিটা ইউজ হয়ে বেরোয় আসবে কিভাবে, বেরোয় আসবে এভাবে, এডিপি আর সাথে ফসফেট আকারে এভাবে বের হয়ে আসবে। তার মানে এটা এখান থেকে যখন বেরোয় আসবে তখন সে এভাবে বেরোয় এসে আবার এখানে প্রবেশ করবে, যাতে আবার এটিপি উৎপন্ন হতে পারে। আর এরকম NADPH প্লাস H প্লাস যেটা, সেটা যখন বেরোয় আসবে, সেটা বেরোয় আসবে এভাবে NADP প্লাস, এই আকারে বেরোয় আসবে আর কি। তো এইটা আবার এখানে এসে ওই NADPH এখানে যাবে, এই ব্যাপারটা বারবার চলতে থাকবে। তো এখন আসি, এই যে তাহলে এই পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড থেকে যে গ্লুকোজটা তৈরি হবে, এই গ্লুকোজটা তৈরি হওয়ার জন্য তিনটা ওয়ে পাওয়া গেছে, তিনটা ওয়ে। একটু ওয়েট। তো এই তিনটা ওয়ের নাম আমি লিখতেছি, এইটুকু মুছলাম। তাহলে এই যে এই ধাপে যে CO2 থেকে গ্লুকোজটা হবে, CO2 এখান থেকে তৈরি হবে C6H12O6। এটা তৈরি হওয়ার জন্য তিনটা পথ পাওয়া গেছে। একটা পথ হচ্ছে C3 গতিপথ, C3 গতিপথ অথবা C3 চক্র বলে। কেন C3 বলা হয় একটু পরে আসতেছি। আরেকটা হচ্ছে C4 গতিপথ, মানে আর আরেকটা হচ্ছে ক্রেসুলেসিয়ান, ক্রেসুলেসিয়ান লেসিয়ান অ্যাসিড, অ্যাসিড বিপাক বা ক্রেসুলেসিয়ান চক্র বলা যাইতে পারে। এই তিনটা লেখা হলে বলিস। এরকম তিনটা ওয়েতে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হইতে পারে। তো আমাদের এখন এই C3, আমাদের মেইনলি এই এখন আমরা এই দুইটা নিয়েই পড়বো, C3 আর C4। তার মধ্যেও আমরা C3টাকেই মেইনলি ডিটেলস পড়বো, C4টাকে এখন অতটা ডিটেলস পড়া দেওয়া হয় নাই, সো আমরা পড়তেছিও না। C3টাই আমরা ডিটেলস একটু জানবো, এগুলো নিয়ে আবার HSC-তে আছে ডিটেলস, আর এটা এখন একবারই আমাদের বাদ। তো এই যে কার্বন ডাইঅক্সাইড CO2 থেকে যে গ্লুকোজ হবে, আমরা প্রথম দিনই বলছিলাম যে এটা একটা বিজারণ প্রক্রিয়া। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে হাইড্রোজেন এসে প্রবেশ করছে, এটা একটা বিজারণ প্রক্রিয়া। এই বিজারণ প্রক্রিয়াটা এই তিনটা ওয়েতে ঘটতে পারে। তো আমরা এখন প্রথমে যেটা, সেটা হচ্ছে C3 গতিপথ, এইটা নিয়ে এখন দেখবো। বা এটা, ওয়ালাইকুম আসসালাম, কে আন্টি? ওকে, তাহলে আমরা এই C3 গতিপথ নিয়ে আহ, পড়ি। এই লিখলাম এটা, এই সরি মুছলাম এটা, লেখা হয়েছে রে সবার? ওকে, তাহলে প্রথমে হচ্ছে এই C3 গতিপথ, বা এটার আরেকটা নাম হচ্ছে ক্যালভিন চক্র। ক্যালভিন চক্র, কারণ আমরা দেখছি ওটা চক্রাকারে হয়, এটাকে ক্যালভিন চক্র বা C3 চক্র, অথবা এটাকে ক্যালভিন বেনসন ও বেসাম চক্র বলে, এরকম কয়েকটা নাম আছে। ক্যালভিন চক্র, C3 চক্র বা ক্যালভিন, বেনসন ও বেসাম চক্র, তিনজন বিজ্ঞানী। তো এরা আহ, এই 1961 সালে এই ক্যালভিন এই আবিষ্কারের জন্য নোবেল পাইছিল। 1961 সালে ক্যালভিন এই চক্রটা আবিষ্কার করার জন্য নোবেল পাইছিল। এখন আমরা এই চক্রটাকে একটু ডিটেলস পড়বো। পুরাতন বইয়ে তোদের ডিটেলস বর্ণনাটা দেওয়া ছিল, নতুন বইয়ে যদিও নাই, বাট আমি তো নোটে লিখে দিছি। সো এটা যদি গ বা ঘ নাম্বারের জন্য আসে, মানে বড় কোশ্চেন আকারে আসে, তাইলে আমি এখন যেটা বলে দিচ্ছি বা নোটে যেমনি লিখে দিছি ওভাবে লিখিস, যদি শুধু C3 চক্র বর্ণনা করতে আসে।
আর ইসে ওর নাম যেন কি, প্রাপ্তি নোটগুলো নিয়ে নিস পরে কারো কাছ থেকে, বা আমাকে নক দিস, আমি দিয়ে দিব। আচ্ছা, তো এখন আমি বলতেছি ধাপ ধাপ অনুযায়ী আস্তে আস্তে আসতেছি। তো এখন আমরা C3 চক্র দেখব। C3 চক্র, এখানে প্রথমে যেটা হবে, প্রথমে আমরা দেখলাম যে CO2টা ওই স্ট্রোমার মধ্যে প্রবেশ করছে। তার মানে প্রথম ধাপে বায়ুমণ্ডলের যে CO2 আছে সেটা আগে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কোষের স্ট্রোমাতে প্রবেশ করলো। তো কোষে প্রবেশ করার পরে কি হবে, কোষের মধ্যে আগের থেকেই একটা পদার্থ থাকে যেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। আমি একটু আঁকতেছি। এই 5টা কার্বন, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 কার্বন বিশিষ্ট একটা পদার্থ, যার সাথে আবার 2টা ফসফেট গ্রুপ যুক্ত থাকে, যুক্ত থাকে। এই পাশে একটা ফসফেট, এই পাশে একটা ফসফেট। তো আমি একটু নাম্বার দিচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। তার মানে ফসফেট কোথায় কোথায় যুক্ত আছে, 1 নাম্বার কার্বনে আর 5 নাম্বার কার্বনে। এই জন্য এই যৌগটার নাম হচ্ছে, একটু বুঝে মনে রাখলে সমস্যা নাই, মানে মনে থাকবে আর কি। 5 কার্বন বিশিষ্ট যে যৌগটা, এটা একটা চিনি আর কি, রাইবুলোজ। এটার নাম হচ্ছে রাইবুলোজ। রাইবুলোজ। তো 5 কার্বনের যৌগটার নাম অ্যাকচুয়ালি রাইবুলোজ। এখন এর সাথে 2টা ফসফেট আছে, একটা 1 নাম্বার কার্বনে আর একটা 5 নাম্বার কার্বনে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে বলবো, এটাকে এভাবে বলবো, রাইবুলোজ 1,5 বিসফসফেট বা ডাইফসফেট বলা যায়। রাইবুলোজ 1,5 ডাইফসফেট, ডাই কি বুঝি নাই। রাইবোজও আছে, রাইবুলোজ আছে, এই জিনিসগুলা পরে বুঝবি। এটা রাইবুলোজ, ওই রাইবোজ যেটা সেটা আরেকটা, এটা রাইবুলোজ এটা আরেকটা। ওকে, তো এই যৌগটার নাম হচ্ছে রাইবুলোজ 5 কার্বনের, তার সাথে 2টা ফসফেট আসছে, এই জন্য ডাইফসফেট। কোথায় কোথায় ফসফেটটা, 1 নাম্বার কার্বনে আর 5 নাম্বার কার্বনে। রাইবুলোজ 1,5 ডাইফসফেট বা 1,5 এভাবেও লেখা যায়। এটাকে তুই এভাবেও লিখতে পারিস, 1,5 ডাইফসফেট, তবে এভাবেই লেখা উচিত, রাইবুলোজ 1,5 ডাইফসফেট, বা এটাকে বিসফসফেটও বলে। ডাই বা বিস দিয়ে 2 বুঝায়। এইটুক আগের থেকে কোষের মধ্যে এইটা ছিল। তো এখন CO2 এসে এর সাথে যুক্ত হবে। তার মানে এই বাইরে থেকে CO2 আসলো, এই আমি এখানে বাইরে থেকে যে CO2 আসছে সেটা দেখাইলাম। বাইরে থেকে CO2 এসে এর সাথে যুক্ত হয়ে আরেকটা যৌগ বানাবে। তাইলে আগে এর মধ্যে কয়টা কার্বন ছিল, আগের মধ্যে কয়টা কার্বন ছিল, 5টা। নতুন করে কয়টা কার্বন আসতেছে, একটা, তাই না? তাইলে এই যৌগের মধ্যে এবার 6টা কার্বন হয়ে যাবে। এখন যৌগটা দেখতে এরকম হবে, 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন, আর আরেকটা এখানে 6 নাম্বার কার্বন, এটা এখানে যুক্ত হয়েছে। আর ফসফেট 2টা আগের মতো আছে, এই ফসফেট, এই ফসফেট। তাহলে এটা হচ্ছে সি, এই এখন এটার সাথে এই CO2টা যুক্ত হয়ে নতুন যে যৌগটা পাইলাম সেটা একটা 6 কার্বনের যৌগ। এই যৌগটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। এই যৌগটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। এই যৌগটার নাম হচ্ছে কিটো অ্যাসিড, যেটা কয় কার্বনের, 6 কার্বনের, এবং এটা অস্থায়ী। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা অস্থায়ী। অস্থায়ী মানে হচ্ছে উৎপন্ন হওয়ার সাথে সাথে সে আবার ভেঙে যাবে, উৎপন্ন হওয়ার সাথে সাথে সে আবার ভেঙে যাবে। আমরা কিন্তু এই চক্রটা দেখতেছি, C3 চক্র যেটা। একটু লেখা হইলে বলিস।
ওকে, এখন এই যে বললাম এটা অস্থায়ী, এই যৌগটা এখন ভেঙে যাবে, ভেঙে 6 কার্বন ছিল তো 3 কার্বন 3 কার্বন আলাদা হয়ে 2 অণু তৈরি করবে। সেটা হচ্ছে সে এটা ভেঙে, এটা উৎপন্ন হওয়ার সাথে সাথে এটা আবার ভাঙবে, ভেঙে 3টা কার্বন আর ফসফেট মিলে একটা যৌগ হবে, 3টা কার্বন এই এরকম আরেকটা আসবে, মানে একই যৌগ 2টা আসবে আর কি। এই যে ফসফেট ফসফেট আছে, আচ্ছা ফসফেটটা ওই কালারটা নীল দিয়ে লিখি, বুঝতে সুবিধা হবে। 6 কার্বন ছিল, 6 কার্বনটা ভেঙে এরকম 2টা, এই যৌগ 2টার নাম, 2টা একই যৌগ, যৌগটার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমরা ওই যে সাবানের মধ্যে যে পড়ছিলাম গ্লিসারিন, ওখানে কিন্তু 3 কার্বন ছিল, গ্লিসারিন যৌগটার মধ্যে 3 কার্বন ছিল, মনে আছে কিনা তোদের? তার মানে এটা সেই গ্লিসারিন থেকে আসা অ্যাসিড আর কি। ফসফেট আছে এই জন্য ফসফো, এই যৌগটার নাম হচ্ছে ফসফো গ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং কয় নাম্বার কার্বনে ফসফেটটা আছে? 3 নাম্বার কার্বনে আছে। তো এটা হচ্ছে 1 1 2 3, এই জন্য এই যৌগটার নাম হচ্ছে 3 বা 3 আর কি, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, বা সংক্ষেপে এটাকে 3PG ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA এভাবেও লেখা হয়, 3PGA। এখন এটা অস্থায়ী যৌগ ছিল, এখন যে যৌগ আবিষ্কার মানে তৈরি হয়েছে, আচ্ছা এটা কিন্তু 2টা একই যৌগ, হ্যাঁ 2 অণু তৈরি হয়েছে আর কি। এখন যে যৌগটা তৈরি হয়েছে এটা স্থায়ী, এই যৌগটা স্থায়ী, এই যৌগটা স্থায়ী, তার মানে এটা কিছুক্ষণ স্টেবল হবে, সাথে সাথে ভাঙবে না। এবার একটা কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি, কেন এই চক্রটাকে C3 চক্র বলা হয়। তার অ্যান্সারটা এইটা, যে এই চক্রটা ঘটার সময় প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয়, এই যে প্রথমে এই চক্রটা শুরু হওয়ার সময় প্রথমে একটা পদার্থ তৈরি হয়েছিল, সেটা স্থায়ী ছিল না, সেটা অস্থায়ী ছিল, সেটা 6 কার্বন বিশিষ্ট ছিল। ওটা ভাঙার পর যে যৌগটা তৈরি হয়েছে 3 কার্বনের, সেটা স্থায়ী। এই প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয় সেটা 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এই চক্রটাকে বলা হয় C3 চক্র। সো কেন এটাকে C3 চক্র বলা হয়, এটার অ্যান্সার এটা, যে এই ক্ষেত্রে চক্রের প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এই চক্র C3 চক্র, বা এই গতিপথটাকে আমরা C3 গতিপথ বলি। হ্যাঁ বল। না, পরীক্ষায় এগুলা দেখাইতে হবে না, আমি তো নোটের মধ্যে বর্ণনা আকারে লিখছি, বর্ণনা আকারে লিখলেই হবে, কিন্তু আমি এখন বুঝাই দিচ্ছি। মানে এভাবে দেখে পড়লে পরীক্ষায় আঁকার দরকার নাই, পরীক্ষায় খালি ওই ধাপে ধাপে আমি লিখে দিছি জিনিসগুলো নোটের মধ্যে, ওভাবে লিখলেই হবে, পরীক্ষায় চক্রটা আঁকার দরকার নাই। আর কেউ যদি আঁকতে চাস আঁকতে পারিস, কিন্তু আমার ওই বর্ণনা ওভাবে লিখে দিলেই হবে। আচ্ছা এখন আসি, মানে একে টাইম নষ্ট করার কোনো দরকার নেই, কারণ ওই কয়েকটা পয়েন্ট থাকলেই ফুল মার্ক পাবে। আচ্ছা এখন এই যে এখন পর্যন্ত কিন্তু এটিপি আর ওই যে NADPH যেগুলো, ওগুলো কিন্তু এখনো ইউজ হয় নাই। তো এইবার ওই এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই যে 2 অণু ছিল, এরা এবার আহ, ওই এটিপি আর NADPH যেগুলো আগের ধাপে উৎপন্ন হয়েছিল, এটিপি আর NADP, সরি NADPH প্লাস H প্লাস, এগুলাকে ব্যবহার করে 2টা যৌগ উৎপন্ন করবে, মানে উভমুখী একটা বিক্রিয়ার মাধ্যমে। আমি এই নামটা মুছে দিচ্ছি, রাইবোলোজ 1,5 ডাইফসফেট, আমার একটু জায়গা লাগবে। 2টা যৌগ উৎপন্ন করবে, সেই 2টা যৌগের নাম হচ্ছে, একটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, যাদের জৈব যৌগটা মনে আছে, অ্যাসিডকে বিজারণ করলে আমরা অ্যালডিহাইড পাইতাম, মনে আছে কিনা? অ্যাসিডকে বিজারণ করলে মানে অ্যালকোহলকে জারণ করলে আসতো অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে আরেকবার জারণ করলে আসতো অ্যাসিড। উল্টাভাবে যদি আসি, অ্যাসিডকে বিজারণ করলে হয় অ্যালডিহাইড। তো এখানে আমরা আগের দিন বলছিলাম, এই যে NADPH সে কি করতে পারে, সে এই যে ওর সাথে যে হাইড্রোজেন আছে এগুলা কাউকে দিয়ে দিতে পারে,
তার মানে ও বিজারক হিসেবে কাজ করতে পারে। তাহলে ও কি করবে, এই অ্যাসিডটাকে হাইড্রোজেনগুলো দিয়ে বিজারণ ঘটাবে ওর, তার মানে অ্যাসিড এবার অ্যালডিহাইড হয়ে যাবে, মানে তৈরি হবে ফসফো, ওটা 3 ছিল 3 এখনো থাকবে 3 ফসফো গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড। এইটা থেকে এই অ্যাসিডটা এবার অ্যালডিহাইড হয়ে গেছে, বিজারণ হয়ে কে বিজারণটা ঘটাই দিছে, এই যে NADPH প্লাস H প্লাস এর সাথে যে হাইড্রোজেন থাকে সেগুলো একে দিয়ে দিছে। এইটুক দেখছিস কি, লিখছিস কিনা? এর সাথে আরেকটা পদার্থ তৈরি হবে, আই মিন এইটা থেকেই তৈরি হবে ওইটা, মানে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা আমি এটাকে এভাবে লিখি, এর সাথে এই দুইটা একসাথে তৈরি হবে, মানে এইটা অ্যালডিহাইড আর কিটোন, আমরা কিটোন পড়ছিলাম, তো অ্যালডিহাইড আর কিটোন একটা থেকে আরেকটা ট্রান্স মানে অণু চেঞ্জ হইতে পারে, তো এইটার সাথেই এইটা থেকে একটা কিটোন অণু তৈরি হবে, সেটার নাম হচ্ছে ডাই, কেউ কিন্তু পেন নিস না, খালি নামগুলো মনে রাখলেই হবে, ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন। 3 কার্বনের কিটোনের নাম ছিল অ্যাসিটোন, অ্যাসিটোন। আমি বুঝাচ্ছি, সোজা লাগবে, সমস্যা নেই। অ্যাসিটোন ফসফেট। দেখ এখানে দুইটা ফসফেট ছিল, এখানেও দুইটা ফসফেট আছে, এই যে ফসফো, এখানে একটা ফসফেট আছে। 3 কার্বনের যদি অ্যালডিহাইড বানাই, সেটা ওই যে গ্লিসারিনের মধ্যে 3 কার্বনের 3 কার্বন ছিল, তো সেটা দিয়ে যে গ্লিসারালডিহাইড, এখানে 3টা কার্বন আছে, তার মানে এইটা যে অ্যালডিহাইড এটার মধ্যেও এখন 3 কার্বন আছে আর একটা ফসফেট আছে। এইটা দেখ অ্যাসিটোন, অ্যাসিটোন মানে 3 কার্বনের কিটোন, প্রোপানন যেটা, তার মানে এখানে 3 কার্বন, ওখানে 3 কার্বন 3 কার্বন ছিল, এখানেও 3 কার্বন 3 কার্বন। আর এই যে ফসফেট, দুইটা ফসফেট ছিল, একটা ফসফেট ওর সাথে আর একটা ফসফেট এর সাথে, তো আমরা দুইটা যৌগ পাইলাম, একটা হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড, অ্যাসিডের বিজারণ হলে অ্যালডিহাইড পাই, সেটা পাইছি। আর এই অ্যালডিহাইডটাই আবার কিটোনে কনভার্ট হয়েছে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এই সবার এইটুক তোলা হয়েছে, শেষ, এই তো শেষ, চক্রটা শেষ। আচ্ছা এবার লাস্ট ধাপ বাদ আছে, এখনো কিন্তু গ্লুকোজ তৈরি করিনি, এখন গ্লুকোজ তৈরি হবে। এখানে পর্যায়ক্রমে অনেকগুলা বিক্রিয়া হবে, যেটা তোদের দরকার নেই, তোরা খালি এটা লিখবি যে এই উৎপন্ন 3 ফসফোগ্লিসারিলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট পর্যায়ক্রমে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে কি কি উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ উৎপন্ন হওয়া লাগবে। তাইলে আমি আসতেছি এই দুইটা থেকে, হ্যাঁ আচ্ছা এটা একটু, এই দুইটা থেকে দুইটা একসাথে হয়ে গ্লুকোজ তৈরি হবে। এই সাইডে আমি গ্লুকোজ লিখতেছি, গ্লুকোজ, গ্লুকোজ। আর চক্র যেহেতু চক্রাকারে ঘুরতেছে, তার মানে এক সাইড দিয়ে গ্লুকোজ তৈরি হবে, আরেক সাইড দিয়ে এই যে আবার এটা ফিরে আসবে, রাইবোলোজ 1,5 বিসফসফেট বা ডাইফসফেট, সেটা আবার ফিরে আসবে, ওটা আবার কার্বন ডাইঅক্সাইড নিবে, আবার চক্রটা ঘুরবে, এভাবে চক্র ঘুরতে থাকবে, গ্লুকোজ আসবে আর এটা আসবে, এটা চক্রাকারে চলতে থাকবে। একদম প্রথমে রাইবোলোজ 1,5 বিসফসফেট দিয়ে শুরু করছিলাম না, এটা দিয়ে শুরু করছিলাম না, এইটা ফার্স্টে বাইরে থেকে একটা CO2 নিছিল, নিয়ে এই ঘুরে 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 এই দিক দিয়ে গ্লুকোজ বানাবে। এখন সে যদি আবার উৎপন্ন না হয়, চক্র কেমনে চলবে, চক্র হওয়ার জন্য তো একই জিনিস আবার আসতে হবে, তার মানে এই যে এইগুলা থেকে গ্লুকোজ আসবে আর সাথে এইটা আসবে। একটু একটা জিনিস বুঝাই দিই, দেখ এর মধ্যে কার্বন ছিল কয়টা, 5টা, বাইরে থেকে একটা কার্বন আসছিল তাই না, বাইরে থেকে একটা কার্বন আসছিল, তার মানে CO2, গ্লুকোজ বানাইতে কয়টা CO2 লাগে, মানে আমরা যে বিক্রিয়া দেখছিলাম সালোকসংশ্লেষণে 6 অণু CO2 দরকার ছিল না C6 হওয়ার জন্য, তাই তো? আচ্ছা তাহলে আমি এখানে কয় অণু CO2 আনছি, একটা আনছি না? আচ্ছা এই সব জায়গায় কিন্তু 6টা কার্বন,
এই সব জায়গায় 6টা কার্বন, তাহলে লাস্টে যদি আমি গ্লুকোজ এনে ফেলি 6 কার্বন দিয়ে, তাহলে এইটা আবার কিভাবে আসবে? এই 5টা কার্বন কোত্থেকে আসবে? তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে, একবার CO2 এসে ঢুকলে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে না। CO2 কয়বার ঢুকলে গ্লুকোজ উৎপন্ন হবে? CO2 কয়বার ঢুকলে গ্লুকোজ? 6 বার। তার মানে একবার গ্লুকোজ উৎপন্ন হওয়ার জন্য এই চক্রটা 6 বার রিপিট হবে। একবার গ্লুকোজ উৎপন্ন হওয়ার জন্য এই চক্রটা 6 বার রিপিট হবে। 6 বার রিপিট হওয়ার পরে 6টা CO2 আসবে, তারপরে এখান দিয়ে গ্লুকোজ হবে, আর এখান দিয়ে রাইবোলোজ 1,5 বিসফসফেট আবার বেরিয়ে আসবে। তো এই কথাটা আমার শীটের মধ্যে লাস্টের দিকে লেখা আছে যে 6 অণু CO2 থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হওয়ার সময় ক্যালভিন চক্র 6 বার ঘুরে। সবাই এই ব্যাপারটা বুঝছিস কিনা? ওকে। হ্যাঁ বল বল। হ্যাঁ ভাইয়া বল বল। বল বল বল, কে কি বলবি বল। আমি বলতেছি চিত্র আঁকার দরকার নেই পরীক্ষায়। এই যে ধাপগুলো আমি বললাম, এটা আমি নোটের মধ্যে লিখে দিছি, সুন্দর করে পয়েন্ট আকারে লিখে দিছি, যা লিখছি তাই চিত্র আঁকায় বুঝাইছি, যা তুই যে কার্বন কয়টা কি এগুলা জানি বুঝতে পারিস। পরীক্ষায় চিত্র আঁকার দরকার নাই, ইন্টারভিউ উঠলে আঁকা লাগবে। এখন চিত্র আঁকার দরকার নেই, এখন জাস্ট খালি বর্ণনা লিখলেই হবে। আমি যেভাবে নোটের মধ্যে লিখছি ওভাবে লিখলেই হবে। তবে আমি বলতেছি, যদি পরীক্ষায় বলে যে অন্ধকার পর্যায়ে বর্ণনা করো, অন্ধকার পর্যায়ে বর্ণনা করো, তাহলে C3 আর C4 দুইটা চক্র তো, তুই সেই ক্ষেত্রে বইয়ের মধ্যে যেমন ছোট করে লেখা আছে ওভাবে লিখলেও সমস্যা নাই, কারণ এটার মধ্যে C3 C4 দুইটাই ফুল মার্ক দিবে। কিন্তু যদি শুধু বলে ক্যালভিন চক্র বর্ণনা করো বা C3 চক্র বর্ণনা করো, তাইলে এই পুরান বই স্টাইলে লেখা উচিত, কারণ নাইলে নাম্বারটা কমে যাইতে পারে। আচ্ছা, ওকে। তো এখন আসি এইটুক নিয়ে কারো হ্যাঁ ফসফো। হ্যাঁ, ফসফোগ্লিসারালডিহাইডে কি হয়েছে বল। আচ্ছা, আমি আবার পুরো চক্রটা একবার রিভাইজ করতেছি আবার। CO2 পাতার মধ্যে প্রবেশ করবে পত্ররন্ধ্র দিয়ে, যাবে কোন পর্যন্ত? স্ট্রোমা পর্যন্ত। স্ট্রোমা পর্যন্ত প্রথমে চিত্রটা আঁকছিলাম। স্ট্রোমার মধ্যে CO2 যখন আসবে, স্ট্রোমার মধ্যে আগের থেকেই এই জিনিসটা আছে, রাইবোলোজ 5 কার্বনের একটা চিনি, সাথে এই 2টা ফসফেট, রাইবোলোজ 1,5 ডাইফসফেট, এটা আগে থেকেই আছে। এর সাথে এসে CO2 যুক্ত হইলো, 5টা কার্বন ছিল, নতুন করে আরেকটা কার্বন আছে, এই জন্য 6টা কার্বন চলে আসছে। ফসফেট আগের মতোই আছে। এখন একটা যৌগ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে কিটো অ্যাসিড, যেটা 6 কার্বনের। এটা ছিল 5 কার্বনের, এটা 6 কার্বনের। এরপরে এই কিটো অ্যাসিডটা অস্থায়ী, তার মানে এটা প্রথম স্থায়ী পদার্থ না, এটা ভেঙে যাবে। ভেঙে 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড বানাবে, মানে বানাচ্ছে একটা অ্যাসিড যেটা গ্লিসারিক অ্যাসিড, মানে 3 কার্বন আছে, তার সাথে ফসফেট যুক্ত আছে, এই জন্য ফসফো। কয় নাম্বার কার্বনে যুক্ত আছে? 3 নাম্বার, এই জন্য সামনে একটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA। এইটা স্থায়ী হবে, এটা কিছুক্ষণ স্টেবল হবে। এই জন্য এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে এই 3PGA বা 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে C3 চক্র বলা হয়। এইবার ওই যে আলোক পর্যায়ে যে এটিপি আর NADPH আর H+ উৎপন্ন হয়েছিল, তারা এবার ব্যবহার হবে। এই NADP তার সাথে যে হাইড্রোজেন গুলো আছে, H গুলো আছে, এগুলা তাকে দিয়ে দিবে, মানে তার বিজারণ ঘটাবে। আর অ্যাসিডের বিজারণ হইলে অ্যালডিহাইড হয়। তো এই অ্যাসিডটা বিজারণ হইলে ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, তো সেটা ওইক অ্যাসিড থেকে এবার অ্যালডিহাইড হয়ে যাবে, তো ফসফোগ্লিসারালডিহাইড হয়ে গেল। আর অ্যালডিহাইড আবার কিটোনে কনভার্ট হইতে পারে, এটা একটা উভমুখী বিক্রিয়া হয়। তো এখানে সেটা কিটোন হয়ে গেছে। তো কিটোনের মধ্যে 3 কার্বন, তার মানে 3 কার্বনের কিটোনের নাম ছিল প্রোপানন, বা সেটাকে অ্যাসিটোনও বলা যেত। তো এই অ্যাসিটোন উৎপন্ন হয়েছে, যার সাথে গ্লিসারিনের মধ্যে কিন্তু OH মূলক ছিল। এই যে গ্লিসারিনটা যদি একে একটু দেখাই, আমরা গ্লিসারিনটা সাবানের মধ্যে দেখছিলাম, গ্লিসারিন দেখতে এরকম ছিল, CH2OH 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 এরকম ছিল। এইটা ছিল গ্লিসারিন। তো গ্লিসারিনের মধ্যে 3 কার্বন ছিল, এই যে এটা থেকে অ্যালডিহাইড হয়েছে, গ্লিসারালডিহাইড হবে। আর এই যে আর একটা যে কিটোন উৎপন্ন হয়েছে, কিটোন উৎপন্ন হওয়ার সময় হবে কি, এই যে এরকম একটা অবস্থা, এই যে এই জায়গায় সিও মূলক চলে আসবে,
এই কিটোনে তো সিও মূলক থাকে, আর এই যে দুইটা ওএইচ থেকে যাবে, এই জন্য ডাইহাইড্রোক্সি, এই যে ডাইহাইড্রোক্সি, আচ্ছা হাইড্রোক্সি লিখতে একটু ভুল করছি, এই হাইড্রোক্সি, ডাইহাইড্রোক্সি, এই যে ওএইচ মূলকটাকে হাইড্রোক্সি মূলক বলা হচ্ছে, তাহলে দুইটা হাইড্রোক্সি মূলক আর এই যে একটা কিটোন, এজন্য এটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, আর একটা ফসফেট গ্রুপ এটার সাথে যুক্ত থাকবে। তো ফসফেট গ্রুপটা আমি একপাশে দেখাই দিলাম এমনি, যদিও এভাবে থাকে না, অরিজিনাল সংকেত আমি আঁকি নাই। তো এটার সাথে এরকম ফসফেট থাকবে, তো পুরা জিনিসটা হয়ে যাবে ডাইহাইড্রোক্সি, যে দুইটা ওএইচ মূলক ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, গ্লিসারিন থেকে আসছে যেহেতু এজন্য দেখতে এরকম হবে। তো এই দুইটাই বারবার বিক্রিয়া হবে, এর মধ্যে এই চক্রটাও ঘুরতে থাকবে, চক্রটা ঘুরে 6 বার 6টা CO2 কে নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে এই দিক দিয়ে গ্লুকোজ বানায় বের হবে। আর গ্লুকোজ বানানোর পরে ওই যে প্রথমে যে রাইবোলোজ 1,5 বিসফসফেট বিক্রিয়ায় অংশ নিয়েছিল সেইটা আবার উৎপন্ন হয়ে ফিরে আসবে, ওটা আবার CO2 নিবে, এভাবে এটা বারবার ঘুরতে থাকবে। এই বুঝছিস এবার? কি বুঝি নাই? আচ্ছা শোন, আমার C3 চক্র, যেসব উদ্ভিদের মধ্যে C3 চক্র চলবে তাদেরকে আমরা বলবো C3 উদ্ভিদ, যেসব উদ্ভিদের মধ্যে C3 চক্র চলবে তাদেরকে আমরা বলবো C3 উদ্ভিদ। মানে হচ্ছে যেসব উদ্ভিদের মধ্যে এই চক্রের মাধ্যমে CO2 থেকে গ্লুকোজ তৈরি হয় তাদেরকে আমরা C3 উদ্ভিদ বলি। এরকম কিছু উদ্ভিদের উদাহরণ হচ্ছে, মানে বেশিরভাগ উদ্ভিদ, ধান, গম, আম, জাম, যত উদ্ভিদ আছে বেশিরভাগ উদ্ভিদ এই C3 গতিপথের মাধ্যমে তাদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়। এখন কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয় আরেকটা ওয়ে আছে, সেটাকে আমরা C4 চক্র বলি বা C4 গতিপথ বলি। তো সেটা এখন আমরা দেখতেছি একটু, এটা নিয়ে বেশি বলার কিছু নাই, জাস্ট খালি আমরা কেন C4 বলা হয় সেটা কে আবিষ্কার করছে এটা নিয়ে। তাহলে C4 চক্রটা কারা কে আবিষ্কার করছে? দুইজন বিজ্ঞানী, হ্যাচ ও স্ল্যাক। হ্যাচ ও স্ল্যাক, এই জন্য এটাকে হ্যাচ ও স্ল্যাক গতিপথ বা হ্যাচ ও স্ল্যাক চক্রও বলে। আচ্ছা, এরা 1966, আই মিন 1966 এই চক্রটা আবিষ্কার করছিল বা এই গতিপথ আবিষ্কার করছিল। তাইলে এখন তোরা যেহেতু জানিস যে C3 চক্রের নাম কেন C3 হয়েছিল, কারণ ওই চক্রের প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয়েছিল সেইটা 3 কার্বন বিশিষ্ট ছিল। তাহলে এখন যদি জিজ্ঞেস করি C4 চক্রের নাম কেন C4 হয়েছে, তাহলে অ্যান্সার একই হবে, যে এই চক্রের প্রথম যে স্থায়ী পদার্থটা হয়েছে সেটা 4 কার্বন বিশিষ্ট, এবং সেটার নাম কি? সেটার নাম হচ্ছে, প্রথম স্থায়ী যে পদার্থটা তৈরি হয় এখানে সেটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা পদার্থ, এটা 4 কার্বনের, 4, আচ্ছা 4 কার্বন বিশিষ্ট। তো এই কারণে এই চক্রের নাম হচ্ছে C4 চক্র। আর যেসব উদ্ভিদে এই চক্র চলবে সেই সব উদ্ভিদকে আমরা বলবো C4 উদ্ভিদ। এই C4 উদ্ভিদ, এই উদ্ভিদ কয়েকটা নাম হচ্ছে, যেমন ধর ভুট্টা, তারপর হচ্ছে আখ, এরকম বিভিন্ন টাইপের ঘাস, ধর ওই যে মুথা ঘাস, এরকম কয়েকটা ঘাসের মধ্যে এই চক্রটা চলতে দেখা যায়। যদিও যেসব উদ্ভিদে C4 চক্র চলে তাদের মধ্যে একই সাথে C3 চক্রও চলে। C4 চক্র কখনোই C3 চক্র ছাড়া চলে না, মানে C4 চক্র আর C3 চক্র একই সাথে চলবে। ওকে, আই মিন ফার্স্টে CO2টা C4 চক্রের মাধ্যমে প্রবেশ করে, তারপরে আবার ওই C3 চক্রটা চলে। CO2টা ফার্স্টে C4 চক্র হয়ে ভিতরে আসে, তারপর আবার C3 চক্রটা চলে। তো তার মানে একই সাথে C3 আর C4 একসাথে উদ্ভিদে চলবে, এই কথাটা যেন মনে থাকে। আচ্ছা, যেহেতু একই সাথে এই দুইটা চক্র এখানে চলতে থাকে,
সো C3 উদ্ভিদে সালোক সংশ্লেষণের C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারটা C3 উদ্ভিদের তুলনায় বেশি। এখানে ২ টা চক্র একসাথে চলে। C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হারটা C3 উদ্ভিদের তুলনায় বেশি এবং উৎপাদনের পরিমাণটাও বেশি। তো এই ছিল আজকে আমাদের মানে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আমাদের শেষ হয়ে গেছে। ২ টা পর্যায়ে পড়ছি, আলোক পর্যায়, অন্ধকার পর্যায়। আমরা নেক্সট দিন সালোক সংশ্লেষণের কিছু প্রভাবক নিয়ে পড়াশোনা করব। যে সালোক সংশ্লেষণ জিনিসটা কি ব্যাপারের উপর নির্ভর করে, সেটা ভিতরের কিছু জিনিসের উপরে এবং বাইরের কিছু জিনিসের উপর নির্ভর করে। আজকে এই পর্যন্তই থাকলো। ওকে? টাটা, আল্লাহ হাফেজ। কারো কোনো কোয়েশ্চেন আছে?